এবং আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের ৩য় পরিচ্ছেদ অর্থাৎ বাংলা ভাষার রীতি ও ভাষার বিভাজন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো বাংলা ভাষার রীতি ও বিভাজন। বাংলা ভাষার রীতি ও বিভাজন। বাংলা ভাষার রীতি ও বিভাজন। চলো গাইস শুরু করা যাক। তো বাংলা ভাষা হোক বা অন্য কোনো ভাষা হোক, অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি অবশ্যই থাকে। একটি হলো কথ্য ভাষার রীতি এবং দ্বিতীয়টি হলো লেখ্য ভাষার রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে, যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে আদর্শ কথ্য রীতি এবং আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি। একে একে এসব রীতি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো গাইস চলো শুরু করা যাক। তো প্রথমে আলোচনা করব কথ্য ভাষা রীতি নিয়ে। কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। ভাষার যে মূল রূপটা আছে সেটাকে আমরা কথ্য ভাষা রীতি বলি। কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। স্থান ও কালভেদে ভাষায় যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলেই হয়। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। তোমরা দেখে থাকবে বাংলাদেশের এক অঞ্চলের ভাষা অন্যরকম এবং অন্য অঞ্চলের ভাষা অন্যরকম, তবে তারা কিন্তু প্রত্যেকেই বাংলা ভাষাতেই কথা বলে। মূলত এখানে কথ্য ভাষা রীতির কারণে হয়ে থাকে। তো ব্যাস কথ্য ভাষা রীতি মূলত দুই ধরনের হয়ে থাকে। এক হলো আঞ্চলিক কথ্য রীতি, দুই হলো আদর্শ কথ্য রীতি। তো আঞ্চলিক কথ্য রীতি, কথ্য রীতির আঞ্চলিক ভেদে সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়, যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, কিংবা সুন্দরবনের অঞ্চলের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত করা হয়। বাঙালি, বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, এদেরকে বলা হয় বাঙালি। এবং পূর্বী, বাংলাদেশের পূর্বী অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চলকে বলা হয় পূর্বী। তারপর হচ্ছে বরেন্দ্রী, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, এদের বলা হয় বরেন্দ্রী। তারপরে কামরূপী, বিহার পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলকে বলা হয় কামরূপী। রাঢ়ী হচ্ছে পশ্চিমবঙ্গ। আর হচ্ছে ঝাড়খণ্ডী, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্বাঞ্চলকে বলা হয় ঝাড়খণ্ডী। এছাড়া আরো অনেক বলা হয়েছে, তবে এই কয়েকটি হলো প্রভৃত কয়েকটি উপভাষার নাম। এছাড়া আরো উপভাষা থাকলেও এই কয়েকটির সাথে আমরা সুপরিচিত ভাবে উপভাষা চিনি। এবং দ্বিতীয়টি হলো আদর্শ কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। কথ্য ভাষা হলো সর্বজনীন, যেটা হলো আদর্শ কথ্য ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারে, আলোচনা ও কবিতা আবৃত্তিতে যে ভাষা উপস্থাপন করা হয় সেটা মূলত আদর্শ কথ্য রীতি প্রয়োগ করেই বলা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই আদর্শ কথ্য রীতিটাই আমরা বেশি ব্যবহার করে থাকি, সেটা বাংলা ভাষায় হোক বা অন্যান্য অঞ্চলেও বাংলা ভাষাতেই হোক। তবে বক্তার সামাজিক অবস্থা, জীবন জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্য রীতি অনেকটাই কম বেশি হয়ে যেতে পারে, পার্থক্য থাকতে পারে, তফাৎ তো হবেই, স্বাভাবিক। এবং অন্তত এবং অধিকাংশ ভাষাতে দুটি রীতি, দ্বিতীয়টি হলো লেখ্য ভাষা রীতি। তো লেখ্য ভাষা রীতি এখন নিয়ে বলবো হচ্ছে লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হলো চর্যাপদ। চর্যাপদ হলো বাংলা ভাষার আদি নিদর্শন। প্রায় 1000 বছর পূর্বে বাংলা লেখ্য ভাষার কাব্যরীতিতে এটি রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি
চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ 20 শতকের আগে সাধু রীতিটাই সবচেয়ে জনপ্রিয় ছিল, তবে 20 শতকের প্রায় এই চলিত ভাষা রীতিটাই চলতে থাকে। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষায় সর্বজনগ্রাহ্য লিখিত রূপ। তো গাইস, আদর্শ কথ্য রীতি মূলত 3 ধরনের হয়। প্রথমটি কাব্য রীতি, দ্বিতীয়টি সাধু রীতি, তৃতীয়টি প্রমিত রীতি। তো প্রথমটি সম্পর্কে এখন আলোচনা করা যায়। কাব্য রীতি। বাংলা কাব্য রীতি 2 ভাগে বিভক্ত: পদ্যকাব্য ও গদ্যকাব্য রীতি। পদ্যকাব্য রীতিতে ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্যকাব্য রীতি বাংলা ভাষায় সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত হয়। পদ্যকাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্যকাব্য রীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্যকাব্য রীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। এখন 2 নম্বরটি হলো সাধু রীতি। দাপ্তরিক কাজ, সাহিত্যিক রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে। প্রায় 2 শতাব্দী ধরে এই রীতির বাংলা লেখ্য ভাষা আদর্শ রীতি হিসেবে চালু থাকে। সাধু রীতির সাধারণ বৈশিষ্ট্য। তো এখানে 2টি বৈশিষ্ট্য আমরা সম্পর্কে জেনে নিই। যে প্রথমটি হলো সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর, যেমন করার ক্রিয়ারূপ হচ্ছে করিতেছে, আবার করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিবার। এবং 2 নম্বরটি হলো সাধু রীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি। সাহিত্য সাধু রীতির একটি উদাহরণ আমরা দেখে নিব। তো এটা হচ্ছে সাধু রীতির একটা উদাহরণ। মহাসমুদ্রে শতবৎসের কলহ কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়াতে আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা মাথা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। এই কথাটি বলেছে রবীন্দ্রনাথ বলে। বিশ্বকবি রবীন্দ্রনাথের এটি একটি উক্তি। উনি 19 শতকে এই উক্তিটি বলেছিলেন, যেটা সম্পর্কে আমরা এখন জানলাম। তবে তিনি সাধু ভাষাতেই কথা বলছেন, যেহেতু 19 শতকে। তো এখন আমরা একটি দাপ্তরিক কাজে সাধু রীতির উদাহরণ দেখে নিই। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিতে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ে অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এই উক্তিটি বাংলাদেশ সংবিধান দ্বারা রচিত হয়েছে 20 শতকে। তো 20 শতকে কিন্তু বাংলাদেশের সংবিধানটি সাধু রীতিতে পরিচালনা করা হতো। তবে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চলিত রীতিটাই হচ্ছে ব্যবহার করি, যেমন তুমি কেমন আছো, ভালো আছি ইত্যাদি। এবং 3 নম্বরে হচ্ছে আদর্শ লেখ্য রীতির উদাহরণ হলো প্রমিত রীতি। প্রমিত রীতি নিয়ে আমরা একটু জেনে নেই। 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে যায়। তখন প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি সাধু ভাষাই হতো। তবে 20 শতকের দিকেও কিন্তু সাধু ভাষা অনেকটাই প্রচলিত ছিল। ধীরে ধীরে বিস্তার করে প্রমিত রীতি বা
চলিত ভাষা। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়। 21 শতকে সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় প্রমিত রীতি। এটি মান রীতি নামে পরিচিত। অর্থাৎ প্রমিত রীতির নাম 3 ভাবে প্রকাশ করতে পারি। প্রথমটি হচ্ছে মান রীতি, দ্বিতীয়টি চলিত ভাষা এবং তৃতীয়টি প্রমিত রীতি। বর্তমানে বাংলাদেশে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, অফিসিয়াল কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। প্রমিত রীতির কয়েকটি আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। 3টি বৈশিষ্ট্য আমরা দেখব। প্রথমটি হলো প্রমিত রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ হ্রস্বতর। ক্রিয়ার ক্ষেত্রে যেমন করা এর ক্রিয়ার রূপ করছে, করেছে, করলো, করলে, করলাম, করতো, করছিল, করেছিল, করব, করবে, করতে, করে, করলে, করার। সর্বনামের ক্ষেত্রে যেমন তারা, এদের, যা, তা, ও, কেউ ইত্যাদি। অনুসর্গের ক্ষেত্রে যেমন থেকে, হতে, সঙ্গে ইত্যাদি। এবং 2 নাম্বারটি প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপরে নির্ভরশীল। প্রয়োজনে অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন তৎসম বৎসর ও লেখা যায়, আবার তদ্ভবতে বছরও লেখা যায়। একইভাবে চন্দ্র লেখা যায় চাঁদ। 3 নাম্বারটি হলো প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয় বর্তমানে করা হয়েছে। যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে। প্রথমে এগুলোতে যেমন শেষের শব্দটিতে একার আকার দেওয়া আছে, তবে এগুলো এখন থাকে না। যেমন না লিখে ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে যোগ করা হয়েছে ইত্যাদি লিখতে হয়। এখন পূর্বে উল্লিখিত সাধু রীতির সাহিত্যের উদাহরণ হচ্ছে প্রমিত রীতিতে নিম্নরূপ। তো প্রথমে আমরা রবীন্দ্রনাথের যে উক্তিটি সাধু ভাষায় শুনছিলাম, এখন সেটা আমরা প্রমিত রীতিতে শুনবো। চলো। মহাসমুদ্রের শত বৎসরের কলহকেও যদি এমন করে বেঁধে রাখতে পারত যে সে ঘুমিয়ে পড়া শিশুটির মতো চুপ করে থাকতো, তবে সেই নীরব মহাশব্দের সঙ্গে লাইব্রেরির তুলনা হতো। এখানে ভাষা চুপ করে আছে, প্রবাহ স্থির হয়ে আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়ে আছে। এরা সহসা যদি বিদ্রোহী হয়ে ওঠে, নিস্তব্ধতা ভেঙে ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করে একেবারে বের হয়ে আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখা আছে। তো গাইস, এটা ছিল রবীন্দ্রনাথের। এর আগে যে আমরা সাধু রীতি পড়ছিলাম, সেটাই এর হচ্ছে চলিত রীতি। এবং এর আগে যে বাংলাদেশ সংবিধানের সাধু রীতি পড়ছি, এখন বাংলাদেশ সংবিধানের চলিত রীতিতে সেই বক্তব্যটা আমরা পড়ব। পূর্বে উল্লেখিত সাধু রীতির দাপ্তরিক উদাহরণ প্রমিত রীতিতে নিম্নরূপ। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রক্ষা করে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তির স্বরূপ এর সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং এর রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা, আঞ্চলিক মাতৃভাষা বাংলা ভাষা। আদর্শ কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে দ্বিতীয় ভাষা। বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে যেহেতু প্রমিত রীতি অনুসরণ করা হয়, তাই পাঠ্যপুস্তকই হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়।